ভিডিওটি শুরুর প্রথমেই জানিয়ে রাখি, ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবেন না। আজকের ভিডিওর বিষয় ছন্দ অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব অর্থাৎ CCBG06-এর 1.5 অনুশীলনীর প্রশ্নের উত্তর। আজকে যে অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মডিউল 1-এর বাংলা ছন্দ একক 1 থেকে 2 বাংলা ছন্দের পরিভাষা। অর্থাৎ ছন্দের বিষয়গুলি জানার জন্য আপনাকে ভিডিওটি যেমন দেখতে হবে এবং বোঝানোর সময় যে কথাগুলি বলছি সেগুলোও আপনাকে মন দিয়ে শুনতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শুনুন। 1.5 অনুশীলনীর প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উদাহরণসহ কাকে বলে লিখুন। যে বিষয়গুলির উদাহরণসহ সংজ্ঞা দিতে বলা হয়েছে সেগুলি হচ্ছে দল, মাত্রা, পর্ব, পংক্তি, স্তবক। আমরা ছন্দ নির্ণয় করতে গেলে এই বিষয়গুলি অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ এই বিষয়গুলি জানা না থাকলে আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না। তাই এগুলিকে কিন্তু ছন্দের উপাদানও বলা হয়। প্রথমেই আসি দলের সংজ্ঞায়। বাকযন্ত্রের একটিমাত্র প্রয়াসে উচ্চারিত শব্দ বা শব্দাংশের নাম দল। এই কথাটি বলেছেন বা এই সংজ্ঞাটি দিয়েছেন প্রবোধচন্দ্র সেন। আর অমূল্যধন একেই বলেছেন অক্ষর, অর্থাৎ অমূল্যধন দল কথাটা ব্যবহার করলেন না, উনি বললেন অক্ষরের কথা এবং তার সংজ্ঞা হিসেবে বললেন বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উৎপন্ন হয় তাই অক্ষর। এবার আমরা দল নির্ণয় করব কি করে বা দল বুঝব কি করে। আমি এখানে উদাহরণের দুটো শব্দ বলেছি, একটা হচ্ছে বিন্দু এবং আরেকটা হচ্ছে আকাশ। আমরা যদি খুব সচেতনভাবে উচ্চারণ করি তাহলে দেখব যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে সেই শব্দের সম্পূর্ণ অংশ একবারে উচ্চারিত হয় না, এক এক ঝোঁকে শব্দের এক এক অংশ উচ্চারণ করা হয়। উদাহরণে যে দুটি শব্দ নেওয়া হয়েছে শব্দ দুটি হলো বিন্দু আর আকাশ। শব্দ দুটিকে আপনি যখন দেখছেন এবং শুনছেন সঙ্গে নিজে উচ্চারণ করুন, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। বিন্দু শব্দটি উচ্চারণ করুন, দেখবেন দুটো অংশে ভাগ হয়ে শব্দটি উচ্চারিত হচ্ছে। বিন্দু শব্দটি উচ্চারণ করতে গেলে বিন দু এই দুটি অংশে ভাগ হয়ে শব্দটি উচ্চারণ করছি। অর্থাৎ বিন একটা দল, দু আর একটা দল। আবার আকাশ যখন উচ্চারণ করা হচ্ছে তখন এই আকাশ শব্দটাও দুটো অংশে বা দুটো দলে ভাগ হয়ে উচ্চারিত হচ্ছে, আ আর কাশ। আকাশ এবং বিন্দু শব্দ দুটিতে দুটি করে দল রয়েছে, তাই বলে সব শব্দই কিন্তু দুই দল বিশিষ্ট নয়, তার থেকে বেশি দল বিশিষ্ট শব্দও আছে। এইবার আমি কয়েকটি শব্দ বলছি, শব্দগুলি আপনি খাতায় লিখে নিন। খাতায় লেখার পর শব্দগুলির দল বিভাগ করুন এবং দলগুলো মুক্ত না রুদ্ধ সেইটি নির্ণয় করুন। তারপরে কমেন্ট বক্সে জানান উত্তরগুলো। এবার যে শব্দগুলি বলছি সেগুলোকে খাতায় লিখে নিন এবং দল বিভাগটা করে ফেলুন। শব্দগুলো হলো উড়োজাহাজ, বিদ্যালয়, রেল স্টেশন, গঙ্গাজল। পরেরটা মাত্রা। প্রবোধচন্দ্র সেনের মতে মাত্রা মানে আদর্শ মান, অর্থাৎ যে স্বল্পায়তন বস্তুর আনুপাতিক সংখ্যা গণনা করে কোনো বৃহত্তর বস্তুর পরিমাণ নির্ণয় করা যায় তাকে বলা হয় মাত্রা। আসলে মাত্রা হলো পরিমাপ বা পরিমাণ নির্ণায়ক। অমূল্যধন মাত্রাকে বলেছেন অক্ষর উচ্চারণের কাল পরিমাণ। উভয় ছান্দসিকের অভিমত থেকে বোঝা যায় মাত্রা হলো দল বা অক্ষর উচ্চারণের সময়ের নির্ণায়ক একক। সাধারণভাবে বলা যায় মুক্ত দল উচ্চারণ করতে কম সময় লাগে বলে তার মাত্রা 1 এবং রুদ্ধ দল উচ্চারণ করতে বেশি সময় লাগে বলে
তার মাত্রা 2 ধরা হয়, যদিও ছন্দের পার্থক্যের জন্য নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে। উদাহরণে আমি 3টি ছন্দরীতির থেকেই উদাহরণ দিয়েছি। প্রথমেই রয়েছে দলবৃত্ত রীতির উদাহরণ। আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে দলবৃত্ত রীতির বৈশিষ্ট্য হলো মুক্তদল এবং রুদ্ধদল উভয়ই একমাত্রার হয়। দলবৃত্ত ছন্দের যে উদাহরণটি এখানে দেখানো হয়েছে সেটি হলো বাহুর দম্ভ রাহুর মতো একটু সময় পেলে। যখন উদাহরণটি দেখছেন সঙ্গে আপনি নিজে বলুন, তাহলে বুঝতে পারবেন প্রতিটা শব্দের দল নির্ণয়টা কিভাবে হচ্ছে। এখানে প্রতিটা শব্দের মুক্ত এবং রুদ্ধ দল চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এবং যেহেতু দলবৃত্ত রীতির বৈশিষ্ট্য হলো মুক্ত এবং রুদ্ধ উভয় দলই একমাত্রার হয়, সেই মাত্রাও দেখানো হয়েছে। এরপর রয়েছে কলাবৃত্ত রীতির দৃষ্টান্ত। দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে। এখানেও প্রতিটি শব্দকে দলে ভাগ করা হয়েছে। দলগুলি মুক্ত না রুদ্ধ তা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এবং কলাবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুসারে রুদ্ধ দল শব্দের যেখানেই থাকুক না কেন তা 2 মাত্রা ধরা হয়েছে এবং মুক্ত দল 1 মাত্রা ধরে গণনা করা হয়েছে। পরে রয়েছে মিশ্রবৃত্ত রীতির দৃষ্টান্ত। সাধু মহা রেগে বলে যৌবনের পাতে। এখানেও প্রতিটি শব্দের দল ভাগ করা হয়েছে, দলগুলি মুক্ত না রুদ্ধ তা দেখানো হয়েছে এবং মিশ্রবৃত্ত রীতির যে বৈশিষ্ট্য অর্থাৎ মুক্ত দল 1 মাত্রা এবং রুদ্ধ দল শব্দের প্রথমে এবং মাঝে থাকলে 1 মাত্রা আর শব্দের শেষে থাকলে 2 মাত্রা, এই রীতিতেই কিন্তু মাত্রা নির্ণয় করা হয়েছে। এরপর রয়েছে পর্ব। প্রবোধচন্দ্র সেনের মতে লঘুজ্যোতির দ্বারা খণ্ডিত পদ বিভাগের পারিভাষিক নাম পর্ব। লঘুজ্যোতি ই পর্বজ্যোতি। প্রবোধচন্দ্র সেনের মতে লঘুজ্যোতির চিহ্ন একটা দাড়ি আর অর্ধজ্যোতি ই পদজ্যোতি, অর্ধজ্যোতির চিহ্ন 2টো দাড়ি। তবে অমূল্যধন কিন্তু বলেছেন পদ্যপাঠের সময় ধ্বনির শ্রুতিমাধুর্য ও গতিবৈচিত্র্য সৃষ্টির জন্য কম থামার নাম অর্ধজ্যোতি। তিনি অর্ধজ্যোতির চিহ্ন নির্দিষ্ট করেছেন একটা দাড়ি আর পুরো থামার নাম দিয়েছেন পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতির চিহ্নকে তিনি 2টো দাড়ি দিয়ে দেখিয়েছেন। এবার যে উদাহরণটি দেওয়া হয়েছে এবং উদাহরণে পর্বের বিভাগ করা হয়েছে সেখানে প্রবোধচন্দ্রের মতটাকে মেনে নিয়েই একটা দাড়ি অর্থাৎ লঘুজ্যোতির দ্বারা চিহ্নিত করা হয়েছে পর্বগুলোকে। যখন আপনি উদাহরণটি দেখছেন এবং শুনছেন, দরকার হলে ভিডিওটিকে পজ করে নিজে উচ্চারণ করুন। নিজে উচ্চারণ না করলে পর্বের বিভাগ বোঝা সম্ভব নয়। একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আপনি যদি একটু সঠিক উচ্চারণ করে থাকেন তাহলে দেখবেন প্রথম পংক্তির ছিলেমের পরে, ধারের পরে এবং ছায়ার পরে একটা করে লঘুজ্যোতি পড়েছে। দ্বিতীয় পংক্তিতেও নিয়ে, তখন এবং গেছের পরে লঘুজ্যোতি পড়ে প্রতিটি পংক্তিকে 4টি করে পর্বে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি পংক্তিকে 3টি করে লঘুজ্যোতি 4টি করে পর্বে ভাগ করেছে। পর্বের আকার দেখে বোঝাই যাচ্ছে প্রথম 3টি পূর্ণ পর্ব এবং পরেরটি অর্থাৎ চতুর্থটি অপূর্ণ পর্ব। ছন্দের পরের উপাদান পদ। প্রবোধচন্দ্র সেনের মতে অর্ধজ্যোতির দ্বারা খণ্ডিত পংক্তি বিভাগের পারিভাষিক নাম পদ। উদাহরণ: চন্দ্র যখন অস্ত নামিল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়নে মিলিছে রক্ত ভাতি। এখানে লঘুজ্যোতি অর্থাৎ একটা দাড়ি দিয়ে পর্ব ভাগ দেখানো হয়েছে আর অর্ধজ্যোতি অর্থাৎ 2টো দাড়ি দিয়ে পদের ভাগ দেখানো হয়েছে। ওপরের উদাহরণটিতে 2টি পংক্তি আছে।
প্রতিটি পংক্তিতে 4টি করে পর্ব এবং 2টি করে পদ আছে। প্রথম পংক্তির দ্বিতীয় পর্বের নামিলোর পরে অর্ধজ্যোতি অর্থাৎ 2টো দাড়ি হয়েছে এবং দ্বিতীয় পংক্তির দ্বিতীয় পর্বের নয়নের পরে অর্ধজ্যোতি পড়েছে এবং প্রতিটি পংক্তিকে 2টি করে পদে বিভক্ত করেছে, অর্থাৎ অর্ধজ্যোতি পংক্তিকে পদে ভাগ করে। প্রথম পংক্তিতেও রয়েছে 2টি পদ, একটা অর্ধজ্যোতি, দ্বিতীয় পংক্তিতেও একটা অর্ধজ্যোতি 2টি পদে পংক্তিটিকে ভাগ করেছে, কিন্তু প্রতিটি পংক্তিতে পর্বের সংখ্যা কিন্তু 4টি। পরের সংজ্ঞা পংক্তি। প্রবোধচন্দ্র সেনের মতে পূর্ণজ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দবিভাগই হল পংক্তি, অর্থাৎ ছন্দের পূর্ণজ্যোতি বিভাগের পারিভাষিক নাম পংক্তি। প্রবোধচন্দ্র লঘুজ্যোতি এবং অর্ধজ্যোতি চিহ্নের উল্লেখ করলেও পূর্ণজ্যোতি চিহ্নের উল্লেখ করেননি। পংক্তির শেষে পূর্ণজ্যোতি বসে বলে এই জ্যোতির চিহ্ন উহ্য রাখা চলে। তবে একটু মনে রাখবেন, অমূল্যধন কিন্তু পূর্ণজ্যোতিকে 2টো দাড়ি দিয়ে দেখিয়েছেন। অমূল্যধন পূর্ণজ্যোতির চিহ্ন অর্থাৎ 2টো দাড়ি নির্দেশ করলেও প্রবোধচন্দ্র সেন কিন্তু পূর্ণজ্যোতির চিহ্ন নির্দেশ করলেন না। অর্থাৎ পংক্তির শেষ মানেই যেখানে পংক্তি হচ্ছে সেখানে পূর্ণজ্যোতি পড়ে। পর্ব এবং পদের যে উদাহরণগুলি দিয়েছি সেই উদাহরণগুলির মধ্যে থেকে যে কোনো একটি উদাহরণই পংক্তির উদাহরণ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। পংক্তির উদাহরণ হিসেবে আমি যে উদাহরণটি এখানে দিয়েছি সেটি হলো নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা, হাতে দীপশিখা, দিনের কল্লোল পর টানি দিল ঝিল্লিশ্বর, ঘন যবনিকা। এই যে উদাহরণটা এখানে দেওয়া হলো, এই উদাহরণের ছত্রবিন্যাসটা আগের পংক্তির যে ছত্রবিন্যাস তার থেকে আলাদা। এখানে উদাহরণটা একটু খেয়াল করুন। নামে সন্ধ্যা তন্দ্রালসা, এখানে লঘুজ্যোতি পড়েছে। লঘুজ্যোতি যেখানে পড়ছে সেখানে অর্ধজ্যোতিও পড়ছে, তাই অর্ধজ্যোতিটা কিন্তু আলাদা করে দেখানো হয়নি। তাই নামে সন্ধ্যা তন্দ্রালসা একটা পর্ব এবং পদ, সোনার আঁচল খসা পর্ব এবং পদ, হাতে দীপশিখা পর্ব এবং পদ। তাহলে পুরো পংক্তিটা হচ্ছে নামে থেকে দীপশিখা পর্যন্ত একটা পংক্তি। তাহলে একটা পংক্তিতে পর্ব আছে 3টে, আবার পদও আছে 3টে। তার মাত্রা সংখ্যা 8 + 8 + 6। এই উদাহরণের যে দ্বিতীয় পংক্তি তা দিনের কল্লোল পর টানি দিল ঝিল্লিশ্বর, ঘন যবনিকা, অর্থাৎ দিনের থেকে যবনিকা পর্যন্ত দ্বিতীয় পংক্তি। এখানে দিনের কল্লোল পর এরপরে লঘুজ্যোতি রয়েছে, লঘুজ্যোতি এবং অর্ধজ্যোতি একই জায়গায় পড়েছে, তাই দিনের কল্লোল পর একটা পর্ব এবং পদ। টানি দিল ঝিল্লিশ্বর, লঘুজ্যোতি এবং অর্ধজ্যোতি একই সঙ্গে একই জায়গায় আছে, তাই এখানে আলাদা করে নির্দেশ করা হয়নি। এটিও একটি পর্ব এবং পদ। ঘন যবনিকা পর্ব এবং পদ, অর্থাৎ দ্বিতীয় পংক্তিতে 3টি পর্ব আছে এবং 3টি পদ রয়েছে। মিশ্রবৃত্ত রীতির উদাহরণটির প্রতিটি পংক্তির প্রতিটি পর্বের মাত্রা সংখ্যা নির্দেশ করা আছে। আপনারা খাতায় উদাহরণটা লিখুন এবং দল ভাগ করে মিশ্রবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুসারে এর মাত্রা সংখ্যা নির্ণয় করুন এবং দেখে নিন যেভাবে 8 + 8 + 6 মাত্রা আমি লিখে দিয়েছি বা নির্দেশ করেছি, আপনাদের মাত্রা গণনাও সেইভাবেই আসছে কিনা। যদি অন্যরকম আসে কমেন্ট করে জানান, যদি একই আসে কমেন্ট করে জানান। বুঝতে অসুবিধা হলে তাও জানান, আবার বুঝিয়ে দেব। পরে রয়েছে স্তবক।
কবিতার পরপর কয়েকটি পংক্তির গুচ্ছকে ছান্দসিকেরা বলেছেন স্তবক। কোনো কবিতার একটা স্তবকের ছন্দ নির্ণয় করলেই সেই কবিতার ছন্দ জানা যায়। সাধারণভাবে স্তবকের অন্তর্গত চরণের সংখ্যা নির্দিষ্ট নয়, 2 থেকে 8 পর্যন্ত, এমনকি তার চেয়েও বেশি হতে পারে। প্রবোধচন্দ্রের মতে স্তবকের পংক্তি সংখ্যা কমপক্ষে 5 হওয়া প্রয়োজন। তার চেয়ে কম হলে তার নাম হবে শ্লোক, স্তবক নয়। স্তবকের যে উদাহরণটি আমি দিয়েছি সেটি কিন্তু 2 পংক্তির একটি স্তবকের উদাহরণ। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। দল কত প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উত্তর: দল 2 প্রকার, মুক্ত দল ও রুদ্ধ দল। মুক্ত দলের সংজ্ঞা: যে দলের শেষে মুক্ত স্বর অর্থাৎ স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্ত দল বলে। ব্র্যাকেটে মুক্ত দলের চিহ্নটা দেওয়া আছে। স্বরধ্বনিগুলি হল মৌলিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি বা অর্ধ স্বরধ্বনি হলে সেগুলো কিন্তু রুদ্ধদল হয়ে যাবে। উদাহরণটা হলো বাতাসা শব্দটা দিয়ে উদাহরণ দেখানো রয়েছে। বাতাসা শব্দটাতে 3টি দল রয়েছে, বা, তা, সা। আবার বাতে ব যোগ আ, তাতে ত যোগ আ, আর সাতে স যোগ আ। ব, ত এবং স এর তলায় হসন্ত চিহ্ন দেওয়ার অর্থ হল সেগুলি ব্যঞ্জনধ্বনি। আর প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সঙ্গে উচ্চারিত হয়েছে, অর্থাৎ বা, তা, সা। এখানে যে 3টি দল দেখানো হয়েছে 3টি দলই মুক্ত দল। রুদ্ধ দলের সংজ্ঞা: যে দলের শেষে রুদ্ধস্বর বা ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় তাকে রুদ্ধ দল বলে। রুদ্ধ দলের চিহ্ন ব্র্যাকেটে দেখানো হয়েছে। উদাহরণ: আরামবাগ। এই শব্দটিতে 3টে দল রয়েছে। দল 3টে হলো আ, রাম আর বাগ। প্রথম দলটা মুক্ত দল এবং পরের যে 2টো দল রয়েছে অর্থাৎ রাম এবং বাগ রুদ্ধ দল। যে কোনো শব্দের মুক্ত দল এবং রুদ্ধ দল কীভাবে নির্ণয় করবেন নিশ্চয়ই বুঝেছেন। এবার কয়েকটি শব্দ আপনি নিন, কমেন্টে লিখুন, সেই শব্দগুলির মুক্ত দল এবং রুদ্ধ দল নির্ণয় করে জানান। পরের প্রশ্ন: চতুর্মাত্রক ও পঞ্চমাত্রক পর্বের একটি করে উদাহরণ দিন। দ্বিপদী ও ত্রিপদী পদের একটি করে উদাহরণ দিন। চতুর্মাত্রক পর্ব: 2টি করে দ্বিমাত্রক উপপর্ব নিয়ে গঠিত পর্বকে চতুর্মাত্রক পর্ব বলে। বাহুর দম্ভ রাহুর মতো একটু সময় পেলে, নিত্যকালের সূর্যকে সে এক গরাসে গেলে। দলবৃত্ত রীতির দৃষ্টান্তটিতে প্রতিটি পংক্তি 4টি পর্বে বিভক্ত। লঘুযতি দিয়ে পর্বগুলি ভাগ করা হয়েছে। প্রতিটি পর্বে আবার 2টি করে 2 মাত্রার উপপর্ব রয়েছে। দ্বিবিন্দু দিয়ে উপপর্ব দেখানো হয়েছে। উদাহরণটিকে খাতায় লিখে নিন। প্রতিটি শব্দের মুক্তদল এবং রুদ্ধদল নির্ণয় করুন। দলবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুসারে মাত্রা গণনা করুন। এবার দেখে নিন আমি যে মাত্রা গণনা করে দিয়েছি তার সাথে আপনার মাত্রা গণনা একই হলো কি না। চতুর্মাত্রক পর্ব মানে প্রতি পর্বে 4 মাত্রা থাকবে এবং শেষে 2 মাত্রার অপূর্ণ পর্ব থাকবে। 4 মাত্রার যে পূর্ণ পর্বগুলো হবে সেইগুলো আবার 2 মাত্রা করে উপপর্বে ভাগ থাকবে। পঞ্চমাত্রক পর্ব: 3 ও 2 মাত্রার 2টি উপপর্বে বিভক্ত 5 মাত্রার পর্বকে পঞ্চমাত্রক পর্ব বলে। উদাহরণ: ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর, গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। কলাবৃত্ত রীতির দৃষ্টান্তটির প্রতিটি চরণে 3টি করে 5 মাত্রার পূর্ণ পর্ব এবং 2 মাত্রার একটি করে অপূর্ণ পর্ব রয়েছে।
5 মাত্রার প্রতিটি পূর্ণপর্ব আবার 3 ও 2 মাত্রার উপপর্বে বিভক্ত। এই উদাহরণটিকেও খাতায় লিখে নিন এবং প্রতিটা শব্দের মুক্তদল ও রুদ্ধদল নির্ণয় করে কলাবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুসারে মাত্রা গণনা করে ফেলুন। দ্বিপদী পদ। যে ছন্দ পংক্তি একটিমাত্র অর্ধজ্যোতির দ্বারা 2 ভাগে অর্থাৎ 2 পদে বিভক্ত হয় তাকে দ্বিপদী বলে। উদাহরণ: বাকি রাতটুকু বক্ষে তোমার বেদনার নির্বেধে, চক্ষের জলে ভাসিয়া কেবল নীরবে কাটাবো কেঁদে। উপরোক্ত দৃষ্টান্তের প্রথম পংক্তির তোমার এবং দ্বিতীয় পংক্তির কেবল শব্দের পরে অর্ধজ্যোতি বসে পংক্তিগুলিকে 2টি করে পদে ভাগ করেছে। ত্রিপদী। যে ছন্দপংক্তি 2 অর্ধজ্যোতির দ্বারা 3 ভাগে অর্থাৎ 3টি পদে বিভক্ত তাকে বলা হয় ত্রিপদী। উদাহরণ: নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা, হাতে দীপশিখা, দিনের কল্লোল পর টানি দিল ঝিল্লিশ্বর, ঘন যবনিকা। উদাহরণটিতে 2টি পংক্তি রয়েছে। প্রথম পংক্তি নামে থেকে দীপশিখা পর্যন্ত এবং দ্বিতীয় পংক্তি দিনের থেকে যবনিকা পর্যন্ত। দুটো পংক্তিরই ছত্রবিন্যাস কিন্তু আগের উদাহরণগুলির থেকে আলাদা। এখানে তন্দ্রালসার পরে লঘুজ্যোতি, আঁচল খসার পরে লঘুজ্যোতি পড়েছে। যদিও লঘুজ্যোতি আর অর্ধজ্যোতি একই স্থানে হওয়ার কারণে শুধুমাত্র লঘুজ্যোতি দিয়েই পদের ভাগ দেখানো হয়েছে। দিনের থেকে যবনিকা পর্যন্ত দ্বিতীয় পংক্তিও 3টি পদে বিভক্ত। তাই এই যে উদাহরণটি এটি ত্রিপদীর উদাহরণ। পরের প্রশ্ন: অতিপর্ব কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। উত্তর: কবিতার ছন্দের শুরুতে কখনো কখনো মাঝখানে ছোট মাপের এমন পর্ব মাঝে মাঝে কবিরা ব্যবহার করেন যা ছন্দের হিসাবের বাইরে। এরকম অতিরিক্ত পর্বের নাম অতিপর্ব। উদাহরণ: আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালব না আধার দেশে সুসভ্যতার আলোক। উদ্ধৃত উদাহরণে প্রতি পংক্তির প্রথম 2 মাত্রার আমি অতিপর্ব। পরের প্রশ্ন: পর্ব আর পদের পার্থক্য কোথায় ব্যাখ্যা করুন। আমি ছকের মাধ্যমে পার্থক্য দেখিয়েছি, ভালো করে দেখে নিন এবং শুনে নিন। পর্ব লঘুজ্যোতির দ্বারা খণ্ডিত পদ বিভাগই হল পর্ব। পদ অর্ধজ্যোতির দ্বারা খণ্ডিত পংক্তি বিভাগই হল পদ। উপপর্বের সাথে উপপর্ব যুক্ত হয়ে হয় পর্ব, আর পর্বের সাথে পর্ব যুক্ত হয়ে হয় পদ। পর্বের উপাদান মাত্রা, মাত্রা সংখ্যা দ্বারা নিরূপিত হয় পর্বের রূপ অর্থাৎ পর্বের আয়তনগত আকৃতি। পদের প্রত্যক্ষ উপাদান হল পর্ব, আর পর্ব সংখ্যা দ্বারা নিরূপিত হয় পদের রূপ অর্থাৎ পদের আয়তনগত আকৃতি। পর্বের মাত্রা সংখ্যার উপর ছন্দের প্রকৃতি বা রীতি নির্ভর করে। পদ সমাবেশের ওপর নির্ভর করে গড়ে ওঠে ছন্দরূপ বা ছন্দবন্ধ। পর্বের অন্তর্গত বিভিন্ন অক্ষরের উচ্চারণে স্বর প্রবাহের হ্রাস বৃদ্ধির ওপর নির্ভর করে পর্বকে পর্বাঙ্গে ভাগ করা হয়। প্রতি পংক্তির পদ সংখ্যা অনুসারে বাংলা ছন্দের প্রধান 4 রকম বন্ধের নামকরণ করা হয়েছে, যথা একপদী, দ্বিপদী, ত্রিপদী ও চৌপদী। পরের প্রশ্ন: শাসাঘাত ও প্রস্বর পৃথক নামকরণের কারণ কি? উত্তর: অমূল্যধনের মতে পর্বের অন্তর্গত কোনো অক্ষরে স্বরধ্বনির উচ্চারণ অন্য অক্ষরের স্বরধ্বনির তুলনায় বেশি গম্ভীর হয়ে উঠলেই ওই অক্ষরের ওপর বাড়তি ঝোঁক পড়ে। এরকম ঝোঁকের নাম শাসাঘাত। প্রবোধচন্দ্র ও দলের উচ্চারণে ঝোঁকের কথা মানেন, তবে তার বিচারে সেই ঝোঁক তীব্র হয়ে কেবল পর্বের প্রথম দলে পড়ে। এই ঝোঁকের নাম প্রস্বর।
একটু বলে রাখি, শ্বাসাঘাত ও প্রস্বর এর ব্যবহার বিশেষত দলবৃত্ত ছন্দেই হয়ে থাকে। সুতরাং দলবৃত্ত ছন্দ নির্ণয়ের যে ভিডিও সেগুলো যদি দেখেন তাহলে শ্বাসাঘাত বা প্রস্বরের উদাহরণ আপনি পেয়ে যাবেন। ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। পরের প্রশ্ন, মিল বলতে কাকে বোঝানো হয়? উদাহরণ দিয়ে দেখান। একই স্তবকের একাধিক পর্ব বা পদ বা চরণের অন্তিম ধ্বনি সাম্যকে মিল বলা হয়। উদাহরণ, মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। উপরোক্ত দৃষ্টান্তে মিল আছে প্রথম তৃতীয় পংক্তির ভুবনে ও কাননে, আবার দ্বিতীয় ও চতুর্থ পংক্তির চাই এবং পাই শব্দে। 1.5 অনুশীলনীর শেষ প্রশ্ন, চরণ ও পংক্তি এই দুইয়ের সম্পর্কটি বুঝিয়ে বলুন। ছন্দগত পূর্ণজ্যোতির বিভাগকে অমূল্যধন বলেছেন চরণ। তিনি ছত্র অর্থে পংক্তি শব্দ ব্যবহার করেছেন। অমূল্যধন যাকে চরণ বলেছেন, প্রবোধচন্দ্রের মতে তা চরণ নয়, পংক্তি। তার মতে ছন্দের পূর্ণজ্যোতি বিভাগের পারিভাষিক নাম পংক্তি। প্রবোধচন্দ্র চরণ প্রসঙ্গে বলেছেন, সংস্কৃত ও প্রাকৃত ছন্দশাস্ত্রে ছন্দবন্ধের বৃহত্তম বিভাগকে পদ, পাদ বা চরণ নামে অভিহিত করা হয়। এই 3 শব্দের দ্বারাই বোঝায় ছন্দবন্ধের পূর্ণজ্যোতি বিভাগ। কিন্তু বাংলা ছন্দ চিন্তায় এই 3 শব্দের অর্থান্তর ঘটেছে। বাংলা ছন্দ পরিভাষায় পদ মানে ছন্দপংক্তির অর্ধজ্যোতি বিভাগ। তাই প্রবোধচন্দ্রের মতে ছন্দের পূর্ণজ্যোতি বিভাগকে পদ বা চরণ বলা অনুচিত। প্রবোধচন্দ্রের মতে চরণ ও পদ সমার্থক শব্দ, তাই বৃহত্তম ছন্দ বিভাগকে চরণ না বলে পংক্তি বলাই যুক্তিযুক্ত। উদাহরণ দিয়ে দেখিয়েছেন, নগ্নমূর্তি মরণের নিষ্কলঙ্ক চরণের সম্মুখে প্রণম। 3টি ছত্রে সাজানো ছন্দ বিভাগটি ত্রিপদী নামে পরিচিত। এর প্রথম 2 ছত্রের পরে আছে অর্ধজ্যোতি আর তৃতীয় ছত্রের পরে আছে পূর্ণজ্যোতি। এখানে এক একটি ছত্রই এক একটি পদ। ছত্রের এই ধরনের বিন্যাসের জন্য ছত্রগুলির শেষে লঘুজ্যোতি বা অর্ধজ্যোতি দেওয়ার প্রয়োজন হয়নি। পূর্ণজ্যোতি সূচিত এই সমগ্র ছন্দ বিভাগটিকে যদি চরণ বলা হয়, তবে বলতে হয় এই ত্রিপদী রচনার এক চরণে আছে 3টি পদ। এর ফলে পুনরুক্তি দোষ ঘটে। তাছাড়া সমগ্র বস্তু ও তার অংশকে একই শব্দ বা 2 প্রতিশব্দ দিয়ে নির্দেশ করা যায় না। কিন্তু পূর্ণজ্যোতির বিভাগকে পংক্তি আর তার বিভাগকে পদ বা চরণ বললে এরকম অসঙ্গতি ঘটে না, কারণ পংক্তি ও চরণ একার্থক নয়। আশা করি আজকের ভিডিও থেকে ছন্দের উপাদানগুলি সম্পর্কে আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।